খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনা সংকটের দীর্ঘ ১.৫ বছর পর আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এরই মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন অমিক্রন। এ অবস্থায় শিক্ষামন্ত্রী বলছেন, অমিক্রনের হুমকি মোকাবিলায় পরীক্ষার্থী সহ সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। কোভিডের প্রভাবে গতবার পরীক্ষা ছাড়াই বিষয়ভিত্তিক ম্যাপিংয়ে উত্তীর্ণ হন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী। তবে এবার মূল্যায়ন হচ্ছে পরীক্ষার মাধ্যমে। রেওয়াজ অনুযায়ী প্রতিবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে হলেও এবার হচ্ছে ডিসেম্বরে। সব মিলিয়ে প্রায় ২ বছর ৮ মাস পর বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি বোর্ডের অধীনে অংশ নেবেন প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী। এর মধ্যে সম্পন্ন হয়েছে কেন্দ্রে কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো সহ সার্বিক প্রস্তুতি। তবে কোভিড সতর্কতার কারণে এবারের পরীক্ষা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। পরীক্ষার সময়ও কমিয়ে আনা হয়েছে ১.৫ ঘন্টায়। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এমসিকিউ অংশে ২৫টি প্রশ্নের মধ্যে উত্তর দিবেন ১২টির, আর তত্ত্বীয় অংশে ৮টির মধ্যে উত্তর দিতে হবে ২টি প্রশ্নের। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের ৩০টির মধ্যে ১৫টি এমসিকিউ এবং ১১টির মধ্যে ৩টি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এবারের পরীক্ষায় উদ্বেগ জাগাচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে কোভিডের নতুন ধরন অমিক্রনের বিস্তার। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ শনাক্ত না হলেও সতর্ক অবস্থানে সরকার। তাই এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্বাস্থ্যবিদের উপর দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। খুব দ্রুত ইনফেক্ট করবে এবং একই সঙ্গে এর শারীরিকভাবে ক্ষতি করবার, এমনকি মানুষকে মেরে ফেলবার ক্ষমতাও অসীম। অতএব আমাদের খুব সাবধান হতে হবে। কোভিড সতর্কতায় পরীক্ষার্থীদের সঙ্গে একজনের বেশি অভিভাবক না আসার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে বলা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর পরীক্ষা চলার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন ঠেকাতে বিশেষ কোনো দেশ বা জাতি নয়, বরং বিদেশ ফেরত সবাইকে ২ স্তর বিশিষ্ট করোনা পরীক্ষার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি নো ভ্যাকসিন নো সার্ভিস শুরুর আগে দেশের সব নাগরিকের টিকা প্রাপ্তি নিশ্চিত করাও জরুরি বলে মত দিচ্ছেন তারা। অমিক্রন নিয়ে এখন পর্যন্ত ব্যাপক গবেষণা না হলেও ভাইরাসটি ডেল্টার চাইতে ভয়াবহ হতে পারে বলে শঙ্কা রয়েছে। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আফ্রিকায় মিউটেশন হওয়া ভাইরাসটির নতুন এই ধরন ইউরোপ দাপিয়ে ছড়িয়ে পড়ছে এশিয়াতেও। তাই তো অদৃশ্য এই জীবাণু ঠেকাতে ফের নতুন নতুন বিধিনিষেধের বেড়া জালে আটকা পড়ছে বিশ্ব। অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে ওমিক্রন রুখতে তৎপর বাংলাদেশ। তবে করোনা সংক্রমণ হার কমার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলায় মানুষের উদাসীনতাও লক্ষণীয়। এমন পরিস্থিতিতে সামনে এসেছে আফ্রিকা ফেরতদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য তালিকাভুক্ত হোটেল সহ সার্বিক প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ওমিক্রন যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে কোনো ইনফেক্টেড পেশেন্টের মাধ্যমে, এই চেষ্টা আমরা করছি। আশা করি আমরা সফল হব যদি সকলে সহযোগিতা করে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশ থেকে মানুষ আসা নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট মিশনগুলোতে বার্তা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সেখান থেকে আসা প্যাসেঞ্জার আসা বন্ধ করে দিচ্ছি। আগে যারা আসছে তাদেরও আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর আমরা আমাদের যতগুলো মিশন আছে এই আফ্রিকা, সেইখানে আমরা ওদের একটি মেসেজ পাঠিয়েছি। তবে বিশেষজ্ঞদের মতে কোনো বিশেষ দেশকে নিষেধাজ্ঞা না দিয়ে সরকারের উচিত বিদেশ ফেরত সবাইকেই ২ স্তরের করোনা পরীক্ষা। এই মুহূর্তে বিশ্বব্যাপী যেভাবে এটা ছড়িয়েছে এবং প্রতিদিন ছড়াচ্ছে আসলে, অতএব এরকম অবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে নৈতিকভাবে সিদ্ধ এবং বিজ্ঞানসম্মত হচ্ছে সকল বিদেশ থেকে আসা যাত্রীকে পরীক্ষায় ২ স্তর বিশিষ্ট পরীক্ষা, প্রথমে একটি আধুনিক পিসিআর এবং তার মধ্যে একটি অংশকে জিনোম সিকোয়েন্স করে কনফার্ম করা। দীর্ঘমেয়াদে সুরক্ষা পেতে সর্বস্তরে মাস্ক ব্যবহার ও অধিক সংখ্যক জনগোষ্ঠীকে দ্রুত টিকার আওতায় আনারও পরামর্শ তার। নো ভ্যাকসিন নো সার্ভিস, এই ধরনের একটি কাজ করার অবস্থাই তৈরি হয়নি, কারণ এখন দেশের আগ্রহী সকল মানুষকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল 10টি, বেটায় 6টি, তবে ওমিক্রনে এই সংখ্যা বলা হচ্ছে অন্তত 30টি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা দেশকে আরও এগিয়ে নেয়ার নতুন সুযোগ তৈরি করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ সরকার। গতকাল সন্ধ্যায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৬ দিনব্যাপী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। উন্নত দেশ গড়তে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রত্যাশা করেছেন বঙ্গবন্ধু কন্যা। রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। বিজয়ের মাসকে এবার সাড়ম্বরে উদযাপনের উদ্যোগ শুরু হলো রাজধানীতে। মহান নেতা নান্দনিক নগর যোগাযোগের অবকাঠামো আর অন্যতম বিনোদনের ক্ষেত্র হাতিরঝিলে বিজয়ের মাসে ১৬ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। বুধবার সন্ধ্যায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই আয়োজনের উদ্বোধন করেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিজয়ের এই মহোৎসবের উদ্বোধনী পর্বে সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস চর্চার আধার থেকে দেশ আজ মুক্ত। আজকে আমরা বিজয়ের মাসে বিজয় উৎসব করতে পারি। আজকে মুক্তিযোদ্ধারা মাথা উঁচু করে বলতে পারে যে তারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। অন্তত এইটুকু বলার সুযোগ তারা পাচ্ছে, যে সুযোগটা হারিয়েছিল ৭৫ 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর থেকে। বিকৃত ইতিহাস শেখানো হচ্ছিল। সুপরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, দেশকে এখন সমৃদ্ধির পথে এগিয়ে নেয়াই লক্ষ্য। আজকে আমরা উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনেক সুযোগ আমরা পাবো, যেটা হয়তো আমরা উন্নয়নশীল দেশ না হলে পেতাম না। এখানে হয়তো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা সবসময় প্রস্তুত। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। পরে প্রথম দিনের আয়োজনে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। বিজয়ের আনন্দে ১৬ ডিসেম্বর পর্যন্ত হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটার সরব থাকবে নানান অনুষ্ঠানে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে দেশের মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন। গতকাল দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টঙ্গীপাড়ায় যান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিশেষ মোনাজাতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। যখন দেশে দৃশ্যমান উন্নয়ন চলছে, তখন আবার একটি মহল আমরা লক্ষ্য করছি ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে রাজনীতি করে দেশের মানুষকে খেপিয়ে তুলতে চায়। এবং সেই কারণেই আমাদেরকে আরো একসঙ্গে থেকে একসঙ্গে সকল প্রতিক্রিয়াশীল চক্রের যত রকম ষড়যন্ত্র হচ্ছে বা হতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। শতবর্ষ উদযাপন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার শুরু হওয়া অনুষ্ঠান চলবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত। এই মাহেন্দ্র খনের অংশীদার হতে পেরে উচ্ছ্বসিত এই বিদ্যাপীঠের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন জ্ঞান সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গবেষণা আর জ্ঞান সৃষ্টির পাশাপাশি বাঙালির সব অর্জনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। চলতি বছরের ১ জুলাই এই বিশ্ববিদ্যালয় শতবর্ষে পা রাখলেও অতিমারির কারণে ৫ মাস দেরিতে বুধবার শুরু হয় বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। পড়ার সুযোগ পেয়েছি, তাই নিজেকে সবসময় অনেক গর্বিত মনে হয়। খুবই ভালো লাগছে,
কারণ আমি এই বিশ্ববিদ্যালয় থেকেই পাশ করেছি। বাংলাদেশ বলতে যা বোঝায় ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে তাই বোঝায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও জাতি বিনির্মাণে এই বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে ঘিরে নানা প্রত্যাশার কথা জানান অতিথিরা। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, স্বদেশের সংস্কৃতি, মননশীলতা সবকিছুর অগ্রভাগে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হয়েছে একটি গবেষণামুখী শিক্ষাদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে। গবেষণার মান বৃদ্ধি ও নতুন জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় গৃহীত নানা পদক্ষেপের কথা জানান উপাচার্য। যদি কোনো একক প্রতিষ্ঠান অনন্য সাধারণ ভূমিকা ও অবদান রেখে থাকে, সেটা নিঃসন্দেহে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন জ্ঞান সৃষ্টিতে এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শিক্ষা ও গবেষণার মানই মূল সূচক। জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা ও যোগ্যতা বিবেচনা করে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। আমি আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় এই যাত্রাপথে নেতৃত্বের ভূমিকায় থাকবে। আগামী 16 ডিসেম্বর পর্যন্ত চলবে শতবর্ষের অনুষ্ঠানমালা। শতবর্ষ উদযাপনের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে গগনচুম্বী প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব না কষে আগামী দিনে নতুন জ্ঞান সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও বেশি অবদান রাখবে, এমনটি প্রত্যাশা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার খেলার খবর জানাবো। ঢাকা টেস্টে দারুণ কিছুর জন্য সাকিব তাসকিনের দিকে তাকিয়ে টাইগারদের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল টপ অর্ডারের কাছ থেকে চাইলেন রান। তাইজুলে মুগ্ধ বাবুল ইঙ্গিত দিলেন মাহমুদুল হাসান জয়ের অভিষেকের। এদিকে চট্টগ্রাম মিশন শেষ করে শেষ টেস্টের জন্য ঢাকায় ফিরেছে বাংলাদেশ পাকিস্তান দুদলই। শারীরিক অসুস্থতার জন্য দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ওপেনার সাইফ হাসান। সারা অঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা? একই ফ্লাইটে ফিরছে দুদল, তবুও শারীরিক ভঙ্গিতে পার্থক্য স্পষ্ট। টানা হারে বাংলাদেশ যেন ক্লান্ত, পরিশ্রান্ত, বিপরীতে চাঙা পাকিস্তান। কিভাবে মিলবে এর থেকে পরিত্রাণ? টাইগারদের জন্য স্বস্তির খবর, তাসকিন সাকিবের স্কোয়াডে ফেরা। এই দুইজন শেষ টেস্টে খেলবেন কিনা তা নিশ্চিত নয় এখনো, তবুও আশাবাদী বাংলার টিম ম্যানেজমেন্ট। সাকিব এবং তাসকিনের ইমপ্রেশন অবশ্যই আমাদের টিমের জন্য পজিটিভ সাইড। দুজনেই ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় আমাদের টিমের জন্য। সো নতুন বলে যদি বলি, আমরা ইবাদত নতুন বল করছে, ভালো করছে মিরপুরে। তো পাশাপাশি তাসকিন যদি খেলে, তাসকিন যদি নতুন বলটা অবশ্যই তাসকিন খেলে নতুন বল করবে। সো নতুন বলের পার্টনারশিপটা খুব ভালো হবে। তবে স্বস্তির সঙ্গে যোগ হয়েছে দুশ্চিন্তাও। শারীরিক অসুস্থতায় দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না ওপেনার সাইফ হাসান। এমনকি নিউজিল্যান্ড সিরিজও মিস করতে পারেন তিনি। তাই তো কপাল খুলতে পারে মাহমুদুল হাসান জয়ের। সাদমানের সঙ্গে শান্ত নাকি জয়, কে করবেন ওপেনিং? এ নিয়ে এখনো হচ্ছে আলোচনা। তবে মিজানুর রহমান বাবুল ইঙ্গিত দিলেন অভিষেক হতে যাচ্ছে মাহমুদুল হাসান জয়েরই। স্তুতি ঝরল তাইজুলে। তাইজুলের 7 উইকেট। তাইজুল খুব ভালো একটা শেপে আছে। এরকম একটা ব্যাটিং বান্ধব উইকেটে তাইজুল 7 উইকেট ইজ এক্সিলেন্ট বোলিং। এরপরে জানি না কারা ওপেন করবে, হয়তো সাদমান 1 নম্বর চয়েস। অন্যান্য তার মধ্যে জয় আসছে নতুন, ন্যাশনাল লিগে খুব ভালো ব্যাটিং করেছে, তার হয়তো একটা অপরচুনিটি আসবে। শান্ত শ্রীলঙ্কার পর এখানে খেলছে, শ্রীলঙ্কাতে খুব ভালো করেছে, তো হয়তো নতুন বলটা তারাই খেলবে। 4 ডিসেম্বর মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে প্রথম টেস্টে 8 উইকেটে হেরেছিল বাংলাদেশ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দল হারলেও চট্টগ্রাম টেস্টে ব্যক্তিগত পারফরমেন্সের সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন মুশফিক তাইজুলের। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে 4 ধাপে গিয়েছে মুশি, 16 ধাপ উন্নতি হয়েছে লিটনের। বোলিংয়ে 23 নম্বরে তাইজুল। সাগরিকা টেস্টের প্রথম ইনিংসে 91 ও দ্বিতীয় ইনিংসে মুশফিকের ব্যাট থেকে আসে 16 রান। ফলাফল 4 ধাপ এগিয়ে তার অবস্থান এখন 19 নম্বরে। এই টেস্টে সাদা পোশাকে প্রথম শতকের দেখা পাওয়া লিটন কুমার দাস দ্বিতীয় ইনিংসেও করেন 59 রান। দারুণ পারফরমেন্সের সুবাদে লিটন উঠে এসেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে 31তম স্থানে। প্রথম ইনিংসে 7 উইকেট নেয়া তাইজুল দ্বিতীয় ইনিংসেও নেন 1 উইকেট। 2 ধাপ উন্নতি হয়ে এই স্পিনার আছেন 23 নম্বরে। এছাড়া এই টেস্টে 7 উইকেট পাওয়া পাক পেসার
শাহিন শাহ আফ্রিদি উঠে এসেছেন শীর্ষ 5-এ, আর ক্যারিয়ার সেরা 11 নম্বর অবস্থানে আরেক পেসার হাসান আলী। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো চূড়ান্ত পর্ব নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পিসিআর টেস্টে সবাই নেগেটিভ আসলেও ওমিক্রন সতর্কতায় 5 দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে জাহানারা জদিদের। এই প্রত্যাবর্তন স্বস্তির, এই প্রত্যাবর্তন অর্জনের। নারীদের ওয়ানডে ক্রিকেটে এক যুগের পথ চলায় যা এর আগে হয়নি কখনো, সুপ্তা রুমানারা তা করে দেখিয়েছেন। তাই তো বিজয়ের হাসি তাদের চোখে মুখে। স্বাস্থ্যবিধি মেনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। ভ্যাকসিন আবিষ্কার হলেও দিন দিন করোনা রূপ নিচ্ছে আরও শক্তিশালী হয়ে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে মাঝপথে স্থগিত হয়েছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই। বেশ কিছু ম্যাচ বাকি থাকতেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয়ে প্রথমবারের মতো মূল পর্বে বাংলাদেশ। ওমিক্রন প্রবণ দক্ষিণ আফ্রিকার পাশের দেশ থেকে ফেরায় কঠোর কোয়ারেন্টাইন করবেন নারী ক্রিকেটাররা। 5 তারকা হোটেলে আমরা তাদেরকে স্থানান্তর করছি এয়ারপোর্ট থেকে। তারা সেখানে কোয়ারেন্টাইনে থাকবে। 4 বার তাদের পিসিআর টেস্ট করা হয়েছে এবং প্রত্যেকেই আমাদের নেগেটিভ এসেছে এবং আমরা 2-1 দিনের মধ্যে আবারও তাদের টেস্ট করা হবে। 22 সদস্যের গোটা স্কোয়াড ফিরেছে। সামনে নারীদের কমনওয়েলথ গেমসে বাছাই পর্ব উতরানোর চ্যালেঞ্জ। এরপরই আছে বিশ্বকাপের মূল পর্ব, তাই খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না জ্যোতিরা। আমাদের সতর্কতা এবং খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টায় আমাদের দলে এখন পর্যন্ত কেউ কিন্তু পজিটিভ হয় নাই। তো আমরা আশা করছি, যেহেতু আমাদের মালয়েশিয়ায় আগামী মাসে যেতে হবে এবং পরবর্তীতে আমাদের নিউজিল্যান্ড সফর রয়েছে, আমরা বায়োবাবলের মধ্যেই তাদেরকে নিয়ে যেভাবে ক্যাম্প করা যায় বা আমাদের অন্যান্য আমাদের যে প্ল্যানগুলো রয়েছে আমরা সেগুলো বাস্তবায়ন করব। নারীদের বিদেশি কোচ নিয়োগের বিষয়টি এখনো ঝুলে আছে যাচাই বাছাইয়ের উপর। শিগগিরই নতুন কোচ নিয়োগের আশ্বাস দিলেন এই বোর্ড কর্তা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। যুব বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে জয়গুলো টনিকের মতো কাজ করবে অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের জন্য। তবে তরুণ দলটার উপর প্রত্যাশার চাপ না দিয়ে আরও কিছু সময় দেওয়ার পক্ষে মত দিলেন যুবাদের নির্বাচক হান্নান সরকার। 2019 বিশ্বকাপ জয়ী তনজিম হাসান সাকিব এবং রাকিবুল হাসানের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে এবং এটা পূর্ব পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন তিনি। এদিকে ত্রিদেশীয় সিরিজে মন জয় করতে পারলে রাকিবুলের হাতেই চূড়ান্তভাবে আর্ম ব্যান্ড তুলে দেওয়ার ইচ্ছা ম্যানেজমেন্টের। 2019-এর বিশ্বজয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পরিকল্পনা করে এগুলে অসম্ভব নয় কিছুই। সেবার আকবর শরীফুলদের নিয়ে কি করেনি টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ আয়োজন থেকে শুরু করে ঘরোয়া সিরিজেও ভালো উইকেট ব্যবস্থা করে দিয়েছিল যুবাদের। ফলাফল বিশ্বকে নিজেদের পারফরমেন্স দিয়ে জয় করে নিয়েছিল আকবর বাহিনী। কিন্তু আইচমুল্লাহ মাহফিজুলদের সে ভাগ্য কই। কোভিড কেড়ে নিয়েছিল তাদের অনুশীলনের সময়টুকুও। তবে বিশ্বকাপ কাছে আসতেই টনক নড়ে বিসিবির ডেভেলপমেন্ট কমিটির। শুরু হয় যুবাদের নিয়ে তোড়জোড়। বিকেএসপিতে ট্রেনিংয়ের পাশাপাশি আয়োজন করা হয় ঘরোয়া এবং আন্তর্জাতিক সিরিজের। সে ধারাবাহিকতায় শ্রীলঙ্কায় ভালো করতে না পারলেও ভারতের মাটিতে এখন পর্যন্ত নিজেদের মুনশিয়ানা দেখাতে সক্ষম হয়েছেন যুবারা, যা আবারও আশাবাদী করছে টাইগার ম্যানেজমেন্টকে। ওয়ার্ল্ড কাপের যে সময়টুকু বাকি রয়েছে তার আগে এই ধরনের উইনগুলো আমাদেরকে আরও কনফিডেন্স দেবে, কারণ আমরা রিসেন্টলি শ্রীলঙ্কায় খুব একটা ভালো করিনি। নতুন টিম হিসেবে যে কম্পিটিটিভ ম্যাচ খেলেছি, বাট উইনটা আসছিল না। আসলে দিন শেষে ক্রিকেটটা উইনটা কিন্তু একটা পজিটিভ মোটিভেশন নিয়ে আসে। সেই জায়গাটা এই উইনটা অবশ্যই কাজে লাগবে। নাভিদ নেওয়াজ শিষ্যদের এই লটটা তুলনামূলক আনকরা আগের বারের চেয়ে। বিশ্বকাপের আগ পর্যন্ত সিরিজ হিসেব করলেও তাদের অভিজ্ঞতার ঝুলি ভরবে না খুব একটা, যে কারণেই সাকিব এবং রাকিবুলকে দলে অন্তর্ভুক্তি বলে জানালেন নির্বাচক। আন্ডার 19-এর মাধ্যমে আমরা কিছু প্লেয়ারকে সামনে নিয়ে আসি। তো রাকিবুল এবং সাকিব আমাদের ওয়ার্ল্ড কাপ প্ল্যানই রয়েছে, কিন্তু আমরা চাচ্ছিলাম এই সময়টুকুর আগে যারা খেলেছে তাদেরকেও কিছুটা প্রমোট করা। তারা কেমন করে সেই পরীক্ষাটা তারা দিয়ে যদি এগিয়ে আসতে পারে তাদের জন্য ভালো। টিমের স্ট্রেংথ বেড়েছে এরা জয়েন করাতে, স্বাভাবিকভাবে মোটিভেশনটাও পাচ্ছে, কারণ চ্যাম্পিয়ন দলের প্লেয়ার যখন টিমে থাকে স্বাভাবিকভাবে মোটিভেশনটা থাকে ভালো। এক এক সিরিজে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এক একজন। এখনও মন মতো কাউকে খুঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট। তবে ভারতের মাটিতে ভালো কিছু হলে রাকিবুলই হয়ে যেতে পারেন পাকাপোক্ত। সবকিছু মিলে রাকিবুলকে আমরা একটা পরীক্ষার মতো দেখছি, বিকজ রাকিবুল বেসিক্যালি ক্যাপ্টেন্সি খুব একটা এক্সপিরিয়েন্স তার নেই, আমরা জানি। সে ডোমেস্টিক ক্লাব ক্রিকেটও খুব একটা কখনো করেনি, আন্ডার 19 লেভেলেও করেনি, বা এজ গ্রুপে খুব একটা ক্যাপ্টেন্সি করেনি। সেই জায়গা থেকে তাকে আমরা দেখছি, যদি সে এই সিরিজটা সাকসেসফুলি ক্যাপ্টেন্সিটা করতে পারে আমরা অবশ্যই ওয়ার্ল্ড কাপে রাকিবুলকে নিয়েই হয়তো চিন্তা করব। আগামী বছর জানুয়ারি মাসের 14 তারিখ থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত উইন্ডিজে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ।
নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। আবার দেশের খবর জানাবো। মুন্সিগঞ্জের মীর কাদিমের পাইকারি মাছের হাটে উপচে পড়া ভিড়। নানা অঞ্চলের হরেক রকমের মাছে ভরপুর আড়তগুলো। কেজিতে 400 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে ইলিশ। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মুন্সিগঞ্জের মীর কাদিমের খোলা মাঠে এই পাইকারি হাটে হাট ডাক দিয়ে বিক্রি হচ্ছে ইলিশ। উপকূলীয় এই ইলিশের দাম হাঁকা হচ্ছে কেজিতে 400 থেকে 900 টাকা। ইলিশ ছাড়াও রুই, কাতল, পাঙ্গাস, শিং, কই, চিংড়ি, রিটা ও পাবদা সহ পুকুর, দিঘি, খাল, বিলে তাজা মাছের পাশাপাশি সামুদ্রিক মাছের সয়লাভ এই মাছের বাজার। সব ধরনের মাছের সরবরাহ থাকায় এই হাটের কদর বেশি। নানা অঞ্চলের শৌখিন ক্রেতারাও আসেন এখানে। নারায়ণগঞ্জ, বরিশাল, পটুয়াখালী সমস্ত নদ নদী থেকে এবং চাষের মাছও এখানে প্রচুর আসে। নদীর মাছও বেশি ওঠে, বিভিন্ন অঞ্চলের মাছ আছে, সেজন্য মানুষে কিনা শান্তি পায়। যারা ব্যাপারীরা আছে তারও বিক্রি করে মজা পায় এবং যারা পাইকারি যারা কিনতে আসে তারও কিনে আপনার একটু ছাড় পায়। ধলেশ্বরীর তীর ঘেঁষা এই হাটটির সড়কপথ একেবারেই সরু, আর নদীর ঘাটে নাব্যতার কারণে ভিড়তে পারছে না বড় লঞ্চ। এই লঞ্চগুলা মুন্সিগঞ্জে বিরে, কিন্তু আমাদের কাঠপুটি বিরে না, যার ধরনের আমাদের এই খরচটা বেড়ে গেছে। পাইকারি পত্র বিভিন্ন জায়গা থেকে আসে, তারা খুব দুর্ভোগে। গাড়ি রাস্তা ভালো না, পাকা না, রাস্তা ভালো না, ভাঙ্গা, গাদা গন্ধ হয়ে গেছে পানির জন্য। শতাব্দী প্রাচীন এই মাছের হাটে মাছ আসে দেশের অন্তত 15 জেলা থেকে। প্রতিদিনের এই হাটে 40 আড়ত ঘিরে প্রায় 1500 মানুষের রুটি রুজি। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পটুয়াখালীতে জাটকা পরিবহনের অভিযোগে একটি বাসের সুপারভাইজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে জেলা প্রশাসনের সহায়তায় লাউকাঠি ব্রিজের টোল পয়েন্ট এলাকায় ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় জেলা মৎস্য বিভাগ ও পায়রা কুঞ্জ নৌ পুলিশ। এ সময় বাস থেকে প্রায় 420 কেজি জাটকা জব্দ করা হয়। জাটকা পরিবহনের দায়ে বাসের সুপারভাইজারকে 5,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ। পরে জব্দকৃত মাছ এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। নওগাঁর পাইকারি আড়তে কমেছে মাছের সরবরাহ। এতে সব ধরনের মাছের দর কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়ে গেছে। চাষিরা খুশি হলেও বিপাকে পড়েছেন ক্রেতারা। মাছ বেচা কেনার খবর জানবো এই মুহূর্তে। সান্তাহার বাইপাস আড়তে আছেন সহকর্মী এবার রকি, সরাসরি যাবো তার কাছে। ধন্যবাদ ইমদাদ। নদী এবং স্থানীয় বীজ জলাশয়গুলোতে পানির সরবরাহটা কিছুটা কমে আসার কারণে কিন্তু এই উন্মুক্ত জলাশয়গুলো থেকে মাছের সরবরাহটা অনেকটা কমে এসেছে এবং পুকুরগুলো থেকেও কিন্তু মাছ এখন কম তোলা হচ্ছে এবং এর ফলে কিন্তু এই আড়তগুলোতে মাছের সরবরাহ অনেকটাই ঘাটতি। এর ফলে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম গেল সপ্তাহের ব্যবধানে এই আড়তগুলোতে মাছের সরবরাহের তুলনায় কিন্তু এখন দরের জায়গাটায় বেশ চড়া। বিশেষ করে যেসব মাছ চাষ করা হয়, সিলভার কাপ, রুই, কাতল, মৃগেল বা পুকুর জলাশয়, পুকুরে যে মাছগুলো বেশি আসে এই মাছগুলোতেই কিন্তু দরের জায়গাটায় এখানে আমরা বেশ লক্ষ্য করছিলাম প্রতি কেজিতে কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত এখানে বাড়তি দরে কেনা বেচা চলছে। তবে এরকম একটি দরের কারণে কিন্তু চাষিরা বেশ খুশি। তারা বলছেন যে বিগত মৌসুমগুলোতে বেশ আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছিলেন, দরটা কাঙ্ক্ষিত দর তারা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই দূরে ছিলেন। তবে হঠাৎ করে মাছের এরকম একটি দর বৃদ্ধির কারণে কিন্তু সাধারণ ক্রেতাদের ভিতরে আমরা বেশ অস্বস্তি লক্ষ্য করছি এবং প্রতি কেজি রুই, কাতলের দাম যদি বলি, 1 কেজি পরিমাণ একটি রুই এখানে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা পর্যন্ত। অন্যদিকে কাতল বা মৃগেল এই জাতীয় মাছ কিছুটা 150-60 টাকা, যেটা বিগত কয়েকদিন আগে কিন্তু বিক্রি হয়েছিল 130 টাকা বা 140 টাকা সর্বোচ্চ কেজি দরে। তবে স্থানীয় যেসব মাছ রয়েছে যেমন সিলভার কাপ বা পাঙ্গাস জাতীয় এই মাছগুলোর সরবরাহটা কিছুটা স্বাভাবিক রয়েছে। তারপরও দরের জায়গাটা কিন্তু 120 টাকা বা 115 টাকা প্রতি কেজি সিলভার কাপ এবং পাঙ্গাস জাতীয় মাছ এখানে কেনাবেচা চলছে। তবে পুকুরে মাছ চাষি তারা কিন্তু বরাবরই যে বিষয়টি বলার চেষ্টা করেন যে মাছের যে খাদ্যের দর, সেই দরের জায়গাটায় কিন্তু তারা কাঙ্ক্ষিত মাছের দামটা এই আড়তগুলোতে পান না এবং বিগত বেশ কিছুদিন ধরেই তারা কিন্তু
এরকম একটি দর ওঠানামার কারণে ক্ষতির শিকার হচ্ছিলেন। তবে এখন যে দরটি রয়েছে এরকম একটি দর কিন্তু তারা প্রত্যাশা করতেন এবং এই দরের তাদের যে লোকসান তা কিন্তু কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা তারা দেখছেন। তবে নওগাঁয় কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছিলাম যে বিগত বছরগুলো থেকে মাছের সরবরাহ এবং মাছ উৎপাদনের ক্ষেত্রে চাষিদের কিন্তু ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গিয়েছে এবং স্থানীয় মৎস্য অফিস থেকে জানানো হয়েছে এই জেলায় কিন্তু বার্ষিক মাছ উৎপাদন হয়ে থাকে ৭৮,০০০ মেট্রিক টন এবং উদ্বৃত্ত কিন্তু এই জেলায় মাছ প্রায় ২০,০০০ মেট্রিক টন চাষিরা উদ্বৃত্ত করে থাকেন এবং এই উন্মুক্ত জলাশয় এবং পুকুর থেকে মাছ ধরার পর কিন্তু এই আড়তগুলোতে ভোর সকালে কেনা বেচা হয়ে থাকে এবং এখান থেকে স্থানীয় যারা ব্যাপারী রয়েছেন তারা কিনে কিন্তু অন্যান্য জায়গাগুলোতে বিশেষ করে শহরের বাজারগুলোতে তারা কেনা বেচা করেন। তবে এই বাজারে মাছের সরবরাহ বিশেষ করে তাজা মাছ ভোর সকালে আনার কারণে কিন্তু আমরা যে বিষয়টি এখানে দেখতে পাই সেটা হলো যে যারা ক্রেতা তারা কিন্তু তাজা মাছ কেনার জন্য এই আড়তগুলোতে এখানে ভিড় করেন এবং ভোর সকাল থেকে বেলা ১০টা ১১টা পর্যন্ত একটা কেনা বেচার জমজমাট কারবার চলে। এই আড়তে ২২ জন আড়তদার রয়েছেন। এখানে কিন্তু প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত মাছ কেনা বেচা হয়ে থাকে এবং এখান থেকে কিন্তু রাজধানী সহ দেশের দূর দূরান্তের সরবরাহ করে থাকেন। তবে মাছের এইরকম একটি বাজার ব্যবস্থা বর্তমানে যেটা চলছে এটাকে অস্বাভাবিক বলছেন স্থানীয় আড়তদাররা। তারা বলছেন যে হঠাৎ করে মাছের দর এরকম একটি বেশি হওয়ার কারণে কিন্তু ক্রেতা পর্যায়ে যেমন একটা অস্বস্তি বেড়েছে, সরবরাহের জায়গাটা কিন্তু ব্যাহত হওয়ার কারণে তারা কিন্তু এখন অনেকটাই চড়া দরের কারণে তারা ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয় ব্যাপারী এবং মাছ চাষিরা। তবে টেকসই বাজার পাওয়ার জন্য কিন্তু মাছ চাষিরা যে বিষয়টি বরাবরই বলে থাকেন একটা সুষম বাজার ব্যবস্থা না হলে কিন্তু তারা যে বিনিয়োগ করে থাকেন এই পুকুরে মাছ চাষ করার ক্ষেত্রে সেই জায়গাতে তারা কিন্তু আর্থিক ক্ষতির শিকার হয়ে থাকেন। তো এমদাদ এই ছিল সান্তাহারের মাছ বাজারের কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে এমআর রকি। নীলফামারীর সৈয়দপুর নিজ বাড়ি আশ্রয়ণ প্রকল্পে চালু হলো আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কেন্দ্র। গতকাল বিকেলে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। এরপর প্রকল্প এলাকার বাড়িগুলো ঘুরে দেখেন ও বসবাসকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেক ভূমিহীন আশ্রয় পাবে বলে আশ্বাস দেন তিনি। জেলা প্রশাসনের পরিকল্পনায় এলজিএসপি ৩ আশ্রয়ণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। বিজয়ের চেতনায় গড়ে উঠুক স্বপ্নের স্বদেশ, এই স্লোগানে বিনম্র শ্রদ্ধায় কুড়িগ্রামে পালিত হল বীর প্রতীক তারামন বিবির ৩য় মৃত্যুবার্ষিকী। গতকাল সন্ধ্যায় জেলা সদরের উত্তরবঙ্গ জাদুঘরের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন, কবিতা পাঠ এবং উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। জাদুঘরের প্রতিষ্ঠাতা এস.এম. আব্রাহাম লিঙ্কন, কবি সোলাইমান বাবুল ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক সহ অন্যান্যরা আলোচনায় অংশ নেন। মহান মুক্তিযুদ্ধে তারামন বিবির বীরত্ব গাঁথা তুলে ধরেন তারা। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের মধ্যে মাত্র 2 জন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন তারামন বিবি। 2018 সালে 1 ডিসেম্বর প্রথম প্রহরে তিনি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সদরের কাচারি পাড়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গাজীপুরে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শ্রীপুর ভবনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক রোমানা আলী টুসি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির জনকের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি। পরে প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার, দুস্থদের মাঝে কম্বল ও টিন বিতরণ করেন সংসদ সদস্য। ফেনীতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা পুলিশ। গতকাল সকালে পুলিশ লাইন অডিটোরিয়াম সহ জেলার থানাগুলোতে অনুষ্ঠিত হয় এই আয়োজন। ফেনী পুলিশ যেমন চায় এমন শিরোনামে রচনা ও চিত্রাঙ্কন করে শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় প্লে গ্রুপ থেকে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পুলিশি সেবার মান বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলে জানান সংশ্লিষ্টরা। সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারি হবে শেষ, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হলো
বিশ্ব এইডস দিবস গতকাল সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এই র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা এইডস প্রতিরোধে সচেতনতা বাড়াতে সবার প্রতি আহ্বান জানান। বাগেরহাটে নানা আয়োজনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে সংগঠনটির নেতৃবৃন্দ জেলা প্রেস ক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করেন। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। নানা আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হলো পার্বত্য শান্তি চুক্তির 24তম বর্ষপূর্তি। গতকাল সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ সঙ্গীত পরিবেশনার উদ্বোধন করেন চেয়ারম্যান মংসুই প্রো চৌধুরী। সেখান থেকে একটি রোড শো বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় উন্নত সমৃদ্ধ খাগড়াছড়ি বিনির্মাণের জন্য বিভিন্ন গণসঙ্গীত ও পাহাড়ের ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশনা করেন শিল্পীরা। নানা আয়োজনে বাগেরহাটে উদযাপিত হলো মোংলা সমুদ্র বন্দরের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সকালে বন্দর এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পায়রা উড়িয়ে কার্যক্রম উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী সহ বন্দরের কর্মকর্তারা কর্মচারীরা অংশ নেন। 1950 সালের 1 ডিসেম্বর পশুর নদীর জয়মনির ঘোলে প্রথম ব্রিটিশ পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ নোঙরের মাধ্যমে মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়। ভালো থাকবেন, ভালো রাখবেন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে সরবরাহ বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির। এতে দামও কিছুটা কমেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। সবজি বাজারের খবর জানাতে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। রিঙ্কু, ইমদাদ, শীত আসার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের সবজি বাজারে কিন্তু শীতকালীন যে সকল সবজি সেগুলো কিন্তু সরবরাহ বাড়তে শুরু করছে। এবং আমরা আজকের বাজারের কথা যদি বলি, যেহেতু সপ্তাহের শেষ বাজার আজকে বৃহস্পতিবার, সে কারণে কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখছি যে বাজারে কিন্তু বেশ খানিকটা ভিড় রয়েছে ক্রেতা বিক্রেতারা। এবং এই বাজারটি সিরাজগঞ্জের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার। এবং এখানে কিন্তু প্রতিদিন ভোর থেকে কৃষকেরা তাদের উৎপাদিত যে সকল সবজি রয়েছে তারা সরাসরি মাঠ থেকে কিন্তু এই আড়তে নিয়ে আসে এবং এখান থেকে তারা প্রতিদিন ক্রয় বিক্রয় করে। এবং আজকে এই বাজারে কিন্তু আমরা দেখছি যে ভোর থেকে ক্রেতা বিক্রেতার ভিড়ে কিন্তু জমে উঠেছে এবং সব ধরনের শীতকালীন সবজিতে কিন্তু পরিপূর্ণ রয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যে সকল শীতকালীন সবজি রয়েছে, পাতাকপি, ফুলকপি, গাজর, মূলা, টমেটো, সব ধরনের সবজিতে কিন্তু পরিপূর্ণ দেখছি আমরা আড়ত। আজকের বাজার দর যদি একটু বলতে চাই, কারণ ব্যবসায়ীরা বলছে যে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিন্তু সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে। আজকের বাজার দর যদি আপনাকে জানায় যে আলু বিক্রি হচ্ছে, নতুন আলু সেটি 55 থেকে 60 টাকা এবং যেটি পুরাতন আলু সেটা 18 টাকা 20 টাকা। এবং পাতাকপি বিক্রি হচ্ছে 17 থেকে 20 টাকা পিস এবং ফুলকপি বিক্রি হচ্ছে 35 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 25 টাকা, সিম বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা এবং আদা বিক্রি হচ্ছে 50 টাকা। এবং এই বাজারটি কিন্তু সবচেয়ে বড় পৌর পাইকারি সবজি বাজার এবং এটি সবচেয়ে বড় জেলার পাইকারি বাজার। এবং এখান থেকে প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে যে সকল খুচরা ব্যবসায়ীরা আছে সবজি, তারা কিন্তু আসে এবং এখান থেকে তারা সবজি কিনে নিয়ে বিভিন্ন হাট বাজারে কিন্তু তারা বিক্রি করে থাকে। এবং এই আড়তটিতে শুধুমাত্র পাইকারি যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের কাছে বিক্রি করা হয়। এবং এখানে সিরাজগঞ্জে যে সকল উপজেলায় বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয় সেইগুলো সবজি কিন্তু সরাসরি মাঠ থেকে কিন্তু কৃষকেরা সরাসরি এই আড়তটিতে নিয়ে আসে এবং এখান থেকে তারা প্রতিদিন কেনা বেচা করে। এবং এই আড়তটিতে প্রায় 100টি দোকান রয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছে প্রতিদিন প্রায় 20 থেকে 30 লাখ টাকার কিন্তু সবজি কেনা বেচা হয় এই আড়তটিতে। এবং আমরা এখন দেখছি যে পুরো আড়তেই এবং ক্রেতা বিক্রেতার ভিড়ে কিন্তু জমে উঠেছে এবং সব ধরনের শীতকালীন সবজির কথা যদি বলি, আমরা সব ধরনের সবজি কিন্তু আজকে
আজকে সরবরাহ বেশ খানিকটা ভালো এবং আজকে দামও কিন্তু অনেকটাই কম। আমরা যদি একজন বিক্রেতার সাথে একটু কথা বলি, যে ভাই আপনি একটু বলবেন যে আজকে যদি আমি একজন বিক্রেতার সাথে একটু ব্যবসায়ীর সাথে আমরা যে সকল কথা বলে জেনেছি, তারা কিন্তু সব ধরনের সবজির দাম অনেকটাই কম বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এই আড়তটি সকাল 7টা থেকে কেনাবেচা শুরু হয়ে সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত চলে এবং প্রতিদিন কৃষকেরা তাদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করতে নিয়ে আসে এবং প্রতিদিন তারা কিন্তু এই আড়তে নিয়ে আসে। আমরা যদি আজকে যদি কি সবজির দাম বলবেন, কোনটার দাম কেমন আছে? জি, আজকে আমাদের কাঁচামরিচ যেটা আছে 30 টাকা কেজি, এটা আছে আপনার দেশাল সিম, এটা আছে আপনার 35 টাকা কেজি, এটা আছে আপনার বিন্দির চেয়ে একটু এটা আছে 30 টাকা কেজি, এটা আছে 28 টাকা কেজি, গাজর 45 টাকা কেজি, নতুন আলু যেটা আছে ওটা আমাদের অজেটু আলু 50 টাকা কেজি, পাতাকপি বড় যেটা বড় সাইজ ওটা আছে আপনার 22 টাকা পিস, 22 টাকা পিস, ধনিয়া পাতা আছে আপনার 20 টাকা কেজি, আমাদের মূলা আছে 20 টাকা কেজি। তারপরে আপনি শুনছিলেন যে শীতকালীন সবজি সব ধরনের কিন্তু সবজি সরবরাহ বেড়েছে, যে কারণে দামও অনেকটা কমেছে এবং ব্যবসায়ীরা যেটি বলছে যে শীত যত আসবে এবং শীতকালীন সবজি সরবরাহ কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং দামও পর্যায়ক্রমে কিন্তু কমছে। তো এই ছিল সিরাজগঞ্জের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। এমদাদ, রিঙ্কু কুণ্ডু, সিরাজগঞ্জ থেকে। টাঙ্গাইলে টোল আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের টোল প্লাজার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, যানবাহন থেকে টোল আদায়ে মানা হচ্ছে না সরকারি প্রজ্ঞাপন। বাড়তি টোলে খরচ বাড়ছে সেতু ব্যবহারকারীদের। তবে সমস্যাটি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের রিপোর্ট, ছবি তুলেছেন রাশেদ খান। 1998 সালে বঙ্গবন্ধু সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর শুরু হয় নির্ধারিত হারে টোল আদায়। 2011 সালে সেতু পারাপারের টোল বৃদ্ধি করা হয়। এতে কার, জিপ, পিকআপ পারাপারে 500 টাকা নির্ধারণ করা হয়, আর ছোট ট্রাক পারাপারে 850 টাকা করা হয়। আর চলতি বছরের নভেম্বরের 2 তারিখ টোল আদায়ে নতুন প্রজ্ঞাপন জারি করে সেতু কর্তৃপক্ষ। বিতরণ করা হয় সেই সংক্রান্ত লিফলেটও। এতে হালকা যানবাহন, কার, জিপ, মাইক্রোবাস, পিকআপে 100 টাকা বৃদ্ধি করে 600 টাকা এবং 5 মেট্রিক টন পর্যন্ত ছোট ট্রাক 150 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়। 18 নভেম্বর থেকে নতুন প্রজ্ঞাপন মেনে টোল আদায় শুরু হলেও হালকা যানবাহনে টোল 600 টাকা না নিয়ে 1000 টাকা আদায় করা হচ্ছে। অপরদিকে ছোট ট্রাক পারাপারে 1000 টাকা না নিয়ে আদায় করা হচ্ছে 600 টাকা। এই অবস্থায় ভুক্তভোগীরা সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। পেপারস দিল যে 100 টাকা বাড়ছে আপনাদের, তাহলে 600 টাকা নিবে, কিন্তু 1000 টাকা নিচ্ছে। এই গাড়ির টোল ছিল আগে 500 টাকা, নোটিশ দিয়ে ওরা নোটিশে লেখা আছে 600 টাকা হবে। তারপরে 600 টাকা তো নেয় না, এখন 1000 টাকা নেয়। 1000 টাকা চার্জ দিচ্ছে, তারপরে 600 টাকা নিচ্ছে। বেশি নেওয়ার কথা কম নিচ্ছে। বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি সফটওয়্যারের ত্রুটির কারণে। আশ্বাস দেন দ্রুত সমাধানের। সফটওয়্যারটা দিছে টোলে টেনএস লিমিটেড, তাদের দেওয়া হয়েছে আর কি, এগুলা খুব অল্প সমস্যা, কিন্তু সলভ হয়ে যাবে আর কি। প্রতিদিন বঙ্গবন্ধু সেতু পাড়ি দিয়ে দেশের 23 জেলায় চলাচল করে প্রায় 15,000 যানবাহন। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের সব ঝুঁকিপূর্ণ এলাকাকে নদী ভাঙন থেকে রক্ষায় গৃহীত প্রকল্পগুলোর গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। গতকাল সকালে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। নদী ভাঙনের হাত থেকে, জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার জন্য যেই সমস্ত প্রকল্পগুলো নেওয়া প্রয়োজন, আমরা ইতিমধ্যেই সেই প্রকল্পগুলো হাতে নিয়েছি এবং ইনশাল্লাহ এই সরকারের মেয়াদেই, অর্থাৎ আগামী 2 বছরের মধ্যেই প্রত্যেকটা প্রকল্প পাশ করে আমরা কাজ শুরু করে দিতে পারব। করোনা সংক্রমণ রোধে প্রায় 8 মাস বন্ধ থাকার পর আজ থেকে চালু হচ্ছে ঢাকা বেনাপোল রুটে যাত্রীবাহী রেল বেনাপোল এক্সপ্রেস। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে রেল বিভাগ। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থায়। গত 28 নভেম্বর থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সপ্তাহে শুধুমাত্র বুধবার ছাড়া সব দিন চলবে বেনাপোল এক্সপ্রেস। করোনা ভাইরাসের কারণে চলতি বছরের 5 এপ্রিল থেকে দেশের সব ট্রেনের সঙ্গে ঢাকা বেনাপোল রুটে আন্তনগর এই ট্রেনটিও বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমানে করোনা সংক্রমণ আগের চেয়ে কমে আসায় যাত্রীদের দাবির মুখে চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি।
রেল সেবা চালু হওয়ায় আনন্দিত যাত্রীরা। তবে স্টেশনে ইয়ার্ড স্বল্পতার সঠিক সময়ে ট্রেন স্টেশনে আসতে পারে না, এমন অভিযোগ যাত্রীদের। ঢাকা থেকে যদি আমরা সোজাসুজি বেনাপোল আসতে পারি, আমাদের একদিক থেকে যাতায়াত খরচটা অনেকটা কমবে, সময়টা অনেকটা সেভ হবে। কিন্তু সঠিক সময় এই ট্রেনগুলো প্ল্যাটফর্মে এসে পৌঁছে না। এখানে অনেক ইয়ার্ড দরকার, বাট যেটা তুলনামূলক চাহিদা আছে সেই ইয়ার্ডগুলো নাই। করোনার মহামারীর কারণে দীর্ঘদিন বেনাপোল এক্সপ্রেস বন্ধ থাকার পর আগামী 2রা ডিসেম্বর হতে ঢাকা বেনাপোল ঢাকার মধ্যে চলাচলরত বেনাপোল এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু হবে। বাংলাদেশি এবং কি ইন্ডিয়ার যাত্রীরাও থাকবে, তাদের যাতায়াতে এবং ট্রেন ভ্রমণে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এ ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা দৃষ্টি রাখছি এবং রেল চালু হওয়াকে কেন্দ্র করে আমরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা পর্যাপ্ত ফোর্স মোতায়েন রাখব। চলতি আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের অন্যতম বড় ধান চালের হাট আশুগঞ্জে নতুন ধান আসতে শুরু করেছে। এতে বাজারটি ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর। এই মুহূর্তে আশুগঞ্জ ধান চালের বাজারে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাব তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের হাটে। এটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধান চালের হাট। কেননা এই হাট থেকে কিন্তু উত্তর পূর্বাঞ্চলে যে জেলাগুলো আছে, বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা, পাশাপাশি ওইদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ সহ বিভিন্ন বৃহত্তর উত্তরাঞ্চলে যে জেলাগুলো আছে সেই অঞ্চল থেকে কিন্তু এই হাটে ইতিমধ্যে নতুন ধান রূপা আমন কিন্তু আসতে শুরু করেছে। পাশাপাশি মেঘনা তিরুপতি এই বাজারটি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু পাইকারি হাটের জন্য এই অঞ্চলে খুব অবস্থান করে আছে। আমি আপনাকে জানিয়ে রাখি এই আশুগঞ্জ ধান চালের হাটে বর্তমানে যে রূপা আমন আসতে শুরু করেছে সেটি বিক্রি হচ্ছে এখন 1150 থেকে 1160 টাকা, যেটি চিকন নামে এখানকার স্থানীয় ভাষায় পরিচিত, অর্থাৎ যেটি BR29 যেটা সেটি বিক্রি হচ্ছে 1050 থেকে 1100 টাকা দরে। আপনাকে জানিয়ে রাখি বর্তমানে এই ধান চালের হাটে আমরা এখানকার যে পাইকার এবং বিক্রেতার সাথে কথা বলেন, তারা বলছেন যে বর্তমানে যে ধান চালের যে দাম সেই দাম যদি বজায় থাকে তাহলে যে হাওড় অঞ্চলের কৃষকরা তারা কিন্তু বেশ লাভবান হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানকার যে মিল মালিকরা, অর্থাৎ আশুগঞ্জ এই বাজারকে কেন্দ্র করে প্রায় 300-র উপরে কিন্তু চালকল গড়ে উঠেছে। এখানকার বিভিন্ন মিল মালিকরা বলছেন যে বর্তমানে যে ধানের দর সেটি কিন্তু অনেক বেশি, সেটি যদি কমিয়ে না আনা হয় তাহলে যে ধান থেকে যে চাল উৎপাদন করা সেটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা খাদ্য বিভাগের সাথে কথা বলেছিলাম। খাদ্য বিভাগ বলছেন এবার তারা ধানের ক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন 2736 মেট্রিক টন, 1080 টাকা মন শুকনা ধান তারা ক্রয় করবেন এবছর। পাশাপাশি এবছর চাল সংগ্রহ অভিযান লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 14,420 মেট্রিক টন, 40 টাকা দরে কিন্তু তারা এই চাল খাদ্য গোডাউনে মজুত করবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া কৃষি বিভাগের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু বলছেন রূপা আমনের তারা সংগ্রহ মাত্রা তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন যে 2736 মেট্রিক টন। রূপা আমনের এবার আবাদ হয়েছে 51,459 হেক্টর জমিতে এবার কিন্তু রূপা আমনের আবাদ হয়েছে। তা আমরা সার্বিকভাবে কৃষি বিভাগ, খাদ্য বিভাগ সহ সার্বিক যে দপ্তরগুলো আছে ধান সংগ্রহ অভিযানে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে রূপা আমনের এবার আবাদ বাম্পার হয়েছে, সেই তুলনায় যদি কৃষকরা লাভবান হবে, পাশাপাশি যে ধানের যে বর্তমান দর সেটি যদি বজায় থাকে তাহলে বরাবরের মতো কৃষকরা লাভবান হবে। ইতিমধ্যে কিন্তু হাওড় অঞ্চল সহ যে আশেপাশে অঞ্চল সেখানে কিন্তু ধান কাটা শুরু হয়েছে। কৃষকদের সাথে কথা বলেছিলেন, কৃষকরা কিন্তু একটাই প্রত্যাশা করছে যদি ধানের ন্যায্য মূল্য পাওয়া যায় তাহলে তারা যে অনাবাদী যে জমিগুলো আছে সেই জমিতে কিন্তু তারা আবাদ করবেন, যার কারণে ধান চালের বাজারও কিন্তু ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠবে বলে এখানকার যে পাইকার এবং কৃষকরা হাওড় অঞ্চল থেকে আসা কৃষকরা আমাদের কিন্তু সেটি নিশ্চিত করেছেন। মেঘনা তিরুপতি এই বাজারে কিন্তু পাশে অপর প্রান্তে ভৈরব উপজেলা, সেই ভৈরব উপজেলায় কিন্তু ধান চালের একটি হাট আছে। সেই হাট দুটি অর্থাৎ আশুগঞ্জ এবং ভৈরব এই হাটে কিন্তু হাওড় অঞ্চলের যে পাইকার এবং কৃষকরা এই হাটে কিন্তু তারা ধান চাল নিয়ে আসছেন। এই ধান চালকে কেন্দ্র করে কিন্তু এই বাজারটি গড়ে উঠেছে মেঘনা তীরবর্তী। পাশাপাশি বর্তমানে যে ধান চালের হাটে যে ধান বিক্রি হচ্ছে সেটি হচ্ছে চিকন ধান নামে পরিচিত, যেটি অর্থাৎ BR
29 সেটি বিক্রি হচ্ছে 1150 থেকে 1100 টাকা এবং 1150 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি মোটা ধান হিসেবে পরিচিত যে BR28 সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1050 থেকে 1100 টাকা দরে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে এখানকার পাইকাররা আমাদেরকে নিশ্চিত করেছেন। বর্তমানে তারা বলছেন বর্তমান সরকার যে নির্ধারিত যে ধানের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী যদি ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয় তাহলে কৃষকরা অনেকটাই লাভবান হবে। পাশাপাশি বর্তমান যে ধান বাজারে আসছে সেই ধান আসলে আরও বাজারটি চাঙ্গা হবে বলে আমাকে এখানকার কৃষকরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে আশুগঞ্জ ধান চালের হাট থেকে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে শুরু হলো দুদিন ব্যাপী গ্র্যান্ড মিট আপ উদ্যোক্তা মেলা। গতকাল বিকেলে নগরীর দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্কে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। নানা প্রতিকূলতা অতিক্রম করেই নারীদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অনলাইন ভিত্তিক সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম ইউ এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় শতরঞ্জি, জামদানি, খাদি সহ বিভিন্ন পণ্যের 24টি স্টল রয়েছে। আজ রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই উদ্যোক্তা মেলা। আত্মবিশ্বাস নিয়ে আমি নারী, ভুলে যান যে আমি নারী, আমি একজন যোদ্ধা, জন্মগতভাবেই নারীরা যোদ্ধা। আমাকে নেগেটিভ কথা শুনে এগিয়ে যেতে হবে, ওই নেগেটিভের মাঝে আমাকে পজিটিভ খুঁজতে হবে। শত বাধা আমাকে আটকে রাখতে পারবে না। শিক্ষা, প্রতিভা ও মননশীলতাকে কাজে লাগিয়ে নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের গ্লোবাল চ্যাপ্টার মালয়েশিয়ার মিলন মেলা। মেলার মধ্য দিয়ে প্রবাসে থাকা বিশাল জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্থাপন হওয়ায় এটিকে পারস্পরিক অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম বলে মনে করছেন বাংলাদেশি নারী উদ্যোক্তারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। নারীদের শিক্ষা, প্রশিক্ষণ ও সৃষ্টিশীল কর্মের সর্বোত্তম প্রয়োগের মাধ্যমে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সময় রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের গ্লোবাল চ্যাপ্টার মালয়েশিয়ার মিলন মেলা। এতে নারীদের অর্থনৈতিক হতাশা কাটিয়ে কিভাবে ই-কমার্সের মাধ্যমে বাংলাদেশি পণ্য কেনাবেচার মাধ্যমে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়া যায় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। প্রবাসের মাটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, দেশীয় পণ্য, পোশাক ও সংস্কৃতিকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সবাইকে একসাথে নিয়ে আমরা যেন আমাদের দেশীয় প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বর্তমানে প্রবাসে থাকা নারীরা কর্মসংস্থান তৈরিতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। ভোক্তারা অনলাইনে নারীদের কাছ থেকে নিয়মিত পণ্য কেনায় এগিয়ে আসলে তাদের কাজে আরও গতি আসবে বলেও জানান নারী উদ্যোক্তারা। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, ভাইস প্রেসিডেন্ট রিজওয়ানা তাসবির। এছাড়াও উপস্থিত ছিলেন উই মালয়েশিয়ার কো-হেড তিয়াশা কাভেজ সহ আরও অনেক নারী উদ্যোক্তা ও তাদের পরিবার। শিশু কিশোরদের বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই মিলন মেলা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। 2019 সালের সিআইপির তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকায় সংযুক্ত আরব আমিরাত থেকে 26 জন স্থান পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিতরা দেশের কল্যাণে কাজ করে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তাদের যে অবদান, সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়েও আশাবাদী তারা। শিবলি আল সাদিকের রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেহান উদ্দিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে 2019 সালের নতুন সিআইপির তালিকা ঘোষণা করা হয়। এতে বিশ্বের 56 জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে 26 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে 2 জন নারী। সংযুক্ত আরব আমিরাত থেকে এই ধারাবাহিকতা রক্ষা করতে আগ্রহী দেশটিতে নির্বাচিত সিআইপিরা তাদের মতে প্রবাসীদের অনুপ্রাণিত করা গেলে আমিরাত সবসময় শীর্ষস্থান অটুট রাখবে। সমস্ত প্রবাসীদের নিয়ে একটা পরিবার, আমি সেই পরিবারের অংশ। চেষ্টা করব সুখে দুঃখে পরিবারের পাশে
থাকবার। আমিরাত থেকে নির্বাচিত সিএপিদের মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীর একাধিকবার নির্বাচিত হওয়ার রেকর্ড থাকলেও কয়েকজন পেশাজীবী ও সমাজসেবী তালিকায় এবার প্রথমবারের মতো নাম লিখিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের উৎসাহিত করে আসছিলেন। প্রত্যাশা থাকবো সামনের দিকে ভালো কিছু করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য, এবং প্রবাসীদের যারা আছে এখানে সবার জন্য, যারা প্রবাসী লেবার আছে সমস্যায় পড়ছে, যারা চাকরি যে নাই, সবার জন্য কাজ করার জন্য। প্রথমে ধন্যবাদ জানানো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদেরকে সিএপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন হিসেবে ভূষিত করার জন্য আমাদেরকে এমনভাবে অনুপ্রেরণা দিয়েছেন তিনি, যাতে বাংলাদেশকে আমরা একটা স্বনির্ভর জাতিতে নিয়ে যেতে পারি। প্রবাসী ব্যবসায়ীরা জানান, বাংলাদেশে বেশিরভাগ রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় সংযুক্ত আরব আমিরাত প্রথম সারিতে রয়েছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিগত 3 দশক ধরে ইউরোপের সর্বনিম্ন জন্মহারের দেশ ইতালি। বর্তমানে দেশটির 23% মানুষের বয়স 65 বছরের বেশি। 2050 সালে তা 35% পৌঁছাতে পারে বলে আশঙ্কা দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর। এই অবস্থায় চলতে থাকলে আগামী 50 বছরের মধ্যে ইতালির জনসংখ্যা বর্তমান সময়ের চেয়ে প্রায় 1 কোটি কমে যেতে পারে বলেও জানায় সংস্থাটি। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। প্রাচীন সৌন্দর্য ও ঐতিহ্যের শিল্প সমৃদ্ধ দেশ ইতালি। গেল 26 নভেম্বর দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ইতালির বর্তমান জনসংখ্যা প্রায় 5,96,00,000। 65 বছরের বেশি বয়সীদের সংখ্যা বর্তমানে 23.2%, যা 2050 সাল নাগাদ 35%-এ পৌঁছাবে। দেশটিতে 2007 সাল থেকে শিশু জন্মহার মৃত্যুহারের তুলনায় অনেক কম। এই অবস্থা চলতে থাকলে 2070 সালে দেশটির জনসংখ্যা 20% কমে 4,76,00,000-এ দাঁড়াবে। ইতালিতে জনসংখ্যা কমতে থাকার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিলম্বিত বিবাহ ও সন্তান ধারণকে। ইতালিতে বিয়ের পর স্বামী স্ত্রী দুজনেই প্রথমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার চেষ্টা করে। এছাড়া অনেকেই বিয়ে করেন দেরিতে। তারা প্রথম সন্তান গ্রহণ করেন 30 বা 35 বছর বয়সে, যার কারণে তাদের একটির বেশি সন্তান নেওয়া হয়ে ওঠে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতি বছর প্রায় 3 লাখ নতুন অভিবাসীকে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো। সেই সঙ্গে শিশু জন্মহার বাড়ানোর লক্ষ্যে সরকারের প্রতি কম বয়সী মা বাবার অর্থনৈতিক সুযোগ সুবিধা বাড়ানোর পদক্ষেপ নিতে মত দিয়েছে সংস্থাটি। এই পরিস্থিতিতে ইতালিতে অভিবাসী গ্রহণের সুযোগ সৃষ্টি হলে উপকৃত হবে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। দিন দিন ইতালিতে যে হারে লোক সংখ্যা কমতেছে, তাতে ইতালি সরকার বাধ্য হবে নতুন ইমিগ্রেন্ট রাখতে। সুতরাং ইতালিতে কৃষি খাত এবং শিল্প উন্নত দেশ হিসাবে ইতালি তাদের ইন্ডাস্ট্রিয়াল খাতেও প্রতি বছরের লোকের খুব প্রয়োজন হয়। ইতালির জনসংখ্যা দ্রুত হ্রাস পাওয়া থেকে রক্ষা করতে সরকার ইতোমধ্যে গর্ভাবস্থার 7ম মাস থেকে শিশুর 21 বছর পর্যন্ত মাসিক আর্থিক সুবিধা বাড়িয়েছে। তারপরও শিশু জন্মের হার বৃদ্ধি পায়নি বলে জানায় জাতীয় পরিসংখ্যান ব্যুরো। এতে দেশটির সরকার বেশি অভিবাসন গ্রহণের পথে হাঁটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। শীতের শুরু থেকেই আয়ারল্যান্ডে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এরই মধ্যে দেশটিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঢুকে পড়ায় স্থানীয়দের পাশাপাশি শঙ্কা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। শীত বাড়ার সঙ্গে সঙ্গে আয়ারল্যান্ডে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের হার। যে সময়টিতে আইসিইউতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ, ঠিক সে সময়ই মরার উপর খাড়ার গা হয়ে হাজির ওমিক্রন। নতুন এই ভ্যারিয়েন্ট ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়ায় গেল সপ্তাহে আফ্রিকার কয়েকটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে আয়ারল্যান্ড। তবে নিষেধাজ্ঞার আগেই নতুন ধরনের আক্রান্ত রোগী আয়ারল্যান্ডে প্রবেশ করেছে বলে ধারণা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। নতুন ধরন যেন ছড়িয়ে না পারে সেটি নিশ্চিত করতে ঘর থেকেই যথাসম্ভব অফিসের কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের এক সংবাদ সম্মেলনে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা সহ ঘরোয়া অনুষ্ঠান থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এছাড়াও দেশের করোনা পরিস্থিতির অবনতি হলে আসতে পারে আরও কঠোর বিধিনিষেধ। এমন পরিস্থিতি ভাবিয়ে তুলছে প্রবাসী বাংলাদেশিদেরও। এতদিন আমরা যা ভেবেছিলাম তাই হলো। এমনিতে আইসিইউতে রোগীর অনেক চাপ, তাছাড়া বাড়ছে দ্রুত রোগীর সংখ্যাও। আর অন্যদিকে আয়ারল্যান্ডে ঢুকে পড়েছে আফ্রিকান নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন। সবকিছু মিলিয়ে আসলে আমরা অনেক বেশি চিন্তিত। তাই আমাদের এখন আরো বেশি সাবধানে থাকতে হবে, তাহলে হয়তোবা আমরা এই পরিস্থিতি অবশ্যই কাটিয়ে উঠতে পারবো। আমরা সকলেই জানি করোনা ভাইরাসের যে নতুন ভ্যারিয়েন্ট, এর নাম ওমিক্রন।
এই ওমিক্রন আগের যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি ভয়াবহ, এবং ইউরোপের বিভিন্ন দেশে এই ওমিক্রন অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে আয়ারল্যান্ডে ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। এখন এই ওমিক্রন যে ভ্যারিয়েন্ট, এর থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে অবশ্যই আমাদের এইচসিসি অনুমোদিত যে বিধিনিষেধ যেগুলো আছে এগুলো আমাদের মেনে চলতে হবে। ভ্রমণ নিষেধাজ্ঞার কয়েকদিন আগে বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে আসা 14 জনের করোনা পরীক্ষায় একজনের দেহে নতুন এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত পর্যটক আসছেন খাগড়াছড়ি ও সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে। সাজেক যাওয়ার একমাত্র যাতায়াতের পথ খাগড়াছড়ি। এতে করে খাগড়াছড়িতে আসা যাওয়ার পথে বেশ সময় অতিবাহিত হয় পর্যটকদের, কিন্তু পর্যটকদের জন্য জেলা সদরে গড়ে ওঠেনি তেমন কোনো চিত্ত বিনোদনের ব্যবস্থা। তবে খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ বলছে শিগগিরই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার প্রতিবেদনে বিস্তারিত। অনিন্দ্য সৌন্দর্যের আধার খাগড়াছড়ি ও সাজেক এখন দেশের পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। আর সাজেকের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করছেন এখানে। ছুটির দিনে উপস্থিতি বেড়ে যায় কয়েক গুণ। এত পর্যটকের আনাগোনা হলেও জেলায় এখনও গড়ে ওঠেনি পর্যটক বান্ধব সুযোগ সুবিধা। সন্ধ্যার পর খাগড়াছড়িতে অবস্থান করা পর্যটকদের জন্য নেই চিত্ত বিনোদনের কোনো ব্যবস্থা। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও অর্থনীতির সাথে সম্পৃক্ত করার আহ্বান জানান পর্যটকরা। নিরাপত্তা সহকারে যেন আমাদের জন্য স্পেসটা টাইমটা একটু বাড়ানো উচিত, আমরা যেন এখানে কমফোর্টেবলি টাইমটা পার করতে পারি। হোটেল নিয়ে একটু বিড়ম্বনা করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের ওয়াশ যাত্রী ছাউনি বলতে গেলে এটা একটু দরকার। পর্যটকদের শতভাগ উপভোগ্য করে তুলতে বিভিন্ন সুপারিশ করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। সন্ধ্যার আগ পর্যন্ত তারা পর্যটন থেকে আসা যাবে। জেলা পরিষদের মিটিংয়ে আমি এটা বারবার করে বলেছি যে আমাদের একটা শপিং স্ট্রিট করা এবং কালচারাল পারফরমেন্স করা। শিগগিরই বিনোদনের জন্য উদ্যোগ নেওয়ার কথা জানালেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। শুক্র শনিবার আমরা লোকাল কালচার শোর ব্যবস্থা করব, যাতে ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে যারা পর্যটক আসে তাদের বিনোদনের জন্য তারা যেন সময়টা কাটাতে পারে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুসারে পর্যটন শিল্প স্থানীয় জেলা পরিষদে ন্যস্ত হলেও সমন্বয় নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। এতে 3 জেলায় পর্যটন খাত বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মত নাগরিক সমাজের। সময় সংবাদ, খাগড়াছড়ি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।